সবকিছু শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একটি ফ্লাইট, গন্তব্য, নতুন শহর, নতুন স্বপ্ন। যাত্রীরা উঠছেন বিমানে, কিন্তু কেউ জানতো না তাদের এই যাত্রা আর কখনো গন্তব্যে পৌঁছাবে না, কারণ এক ভয়ঙ্কর মোড় অপেক্ষা করছে মাঝ আকাশে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাল্টিপল এক্সপ্লেইন উইথ শাইরিন। আজ আমরা কথা বলবো এমন এক সার্ভাইভাল মুভি নিয়ে যেখানে আকাশ থেকে পড়েও রক্ষা নেই, কারণ নিচে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দ্বীপের অন্ধকার রহস্য। চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার ব্রেডকে। সে এয়ারপোর্টে হেঁটে হেঁটে তার মেয়ের সাথে ফোনে কথা বলছিল যে সে দ্রুতই কাজ শেষ করে তার সাথে দেখা করতে আসবে। এটা শুনে মেয়েটা খুশি হয়ে যায়। তারপর ব্রেড ককপিটে গিয়ে তার কোপাইলটের সাথে দেখা করে। তারপর তারা নিজেদের ব্যাপারে কথা বলছিল। একজন অফিসার তাকে বলে ইমার্জেন্সির জন্য এক খুনিকে তোমার সাথে নিয়ে যে খুবই শক্তিশালী, যার নাম টনি। এই দায়িত্ব তোমাকে দিচ্ছি কারণ তুমি অনেক দায়িত্বশীল। ব্রেড অফিসারের কথা মতো রাজি হয়ে যায়। তারপর সে টিমের বাকি স্টাফদের সাথে দেখা করে এবং তারা যাত্রীদের ব্যাপারে কথা বলছিল যে তারা সবাই উপস্থিত। আর যখন সকল যাত্রী এসে পড়ে তখন ফ্লাইট যাত্রা শুরু করে। তার কোপাইলটকে বলে যে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি, আমি আর ও ছাড়া ফ্যামিলি তার কেউ নেই। পর সব ঠিক চলছিল, কিন্তু মাঝরাত্রে হঠাৎ করে আবহাওয়া খারাপের দিকে যেতে থাকে। এজন্য ব্রেড অনেক চিন্তায় পড়ে। সবাইকে সিট বেল্ট পরতে বলে। রেডিওর সাহায্যে তারা কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না, কারণ সকল রেডিও কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখনই আচমকা একটা বিজলি এসে প্লেনে লাগে এবং প্লেন অনেক জোরে দুলতে থাকে। ব্রেডের চিন্তা হচ্ছিল, সে যাত্রীদের দেখতে যায়। এরপর আস্তে আস্তে করে একটা একটা করে লাইট বন্ধ হতে থাকে এবং প্লেনে আরেকটা বিদ্যুৎ এসে লাগে, যার কারণে ব্রেড নিচে পড়ে যায় এবং তার মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং সকল যাত্রীদের অবস্থাও খারাপ হতে থাকে। এরপর ব্রেড আবার ককপিটে ফিরে যায় এবং তার অ্যাসিস্ট্যান্ট পাইলটের সাথে প্লেনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এটা অনেকটাই কষ্টসাধ্য ছিল, কারণ তাদের রেডিওগুলো কাজ করছিল না এবং সামনে কিছু দেখাও যাচ্ছিল না। তখন ব্রেড বলে প্লেনটাকে আমাদের নিচে নিয়ে যেতে হবে, কারণ প্লেনে আরেকটা বাড়ি লাগলে প্লেনটা ধ্বংস হয়ে যাবে। তারা প্লেনটিকে নিচে নিয়ে যেতে থাকে এবং প্লেনটি নিচে নেওয়ার সময় অনেক যাত্রী আহত হয়ে পড়ে। তারপরে এয়ার হোস্টেস এসে তাকে জানায় যাত্রীদের অবস্থা গুরুতর। ব্রেড তাকে বলে যাত্রীদের সিট বেল্ট পরতে বলো, কারণ আমরা সামনের এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাই বিমানটি একটি দ্বীপের উপর দিয়ে উঠছে। তখন পাইলটদের হাতে আর কোনো রাস্তা না থাকায় সেখানেই প্লেনটি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর বহু চেষ্টায় অবশেষে প্লেনটি ল্যান্ডিং করতে সফল হয়। অন্যদিকে আমরা দেখতে পাই প্লেন কোম্পানি খুবই দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তারা প্লেনের কোনো সন্ধান পাচ্ছিল না, তাদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তখন একজন এয়ার হোস্টেস ব্রেডকে বলে টনির সাথে থাকা অফিসারটি প্লেন নিচে নামার সময় ঝাঁকুনিতে আঘাত পেয়ে মারা যায়। ব্রেড তাকে বলে বাকি যাত্রীদের খেয়াল রাখো। যাত্রীরা তখন ব্রেডকে জিজ্ঞেস করছিল আমরা এখানে কেন ল্যান্ড করেছি। ব্রেড তাদের বলে ইমার্জেন্সি কারণে আমরা এখানে ল্যান্ডিং করতে বাধ্য হয়েছি। ব্রেড যাত্রীদের বলে আপনাদের কোনো সমস্যা হবে না, এখানে খাবার পানি আছে, খাবার ব্যবস্থা সব কিছু রয়েছে, আমরা শীঘ্রই এখান থেকে বের হয়ে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই কোয়ার্টারের একটা টিম তৈরি হয়েছে বিমানটি উদ্ধার করার জন্য। এরপর বিমানটিকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে খেয়াল করে যে এটা ঠিক হতে বেশ কিছুটা সময় লাগবে আর রেডিও বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তারপর পাইলটরা একটি ম্যাপ দেখতে থাকে এবং তারা বুঝতে পারে তারা একটা দ্বীপে আটকে পড়েছে। এই দ্বীপটা কোনো সাধারণ দ্বীপ নয়, এই দ্বীপে অনেক চোরাচরণ হয় এবং এখানে অনেক ডাকাত দল রয়েছে। এটা দেখে ব্রেড খুব চিন্তিত হয়ে পড়ে এবং সে বলে আমাদের খুব শীঘ্রই রেস্কিউ টিমকে এখানে আনা দরকার, কারণ এটাই একমাত্র রাস্তা এখান থেকে বের হওয়ার। তারপর ব্রেড যাত্রীদের কাছে এসে বলে রেডিও কাজ করছে না। এটা শুনে যাত্রীরা অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন ব্রেড যাত্রীদের সান্ত্বনা দেয় যে আমরা আইল্যান্ডের অন্য সাইডে গিয়ে রেডিওটাকে কানেক্ট করার চেষ্টা করব। তারপর আমরা রেস্কিউ টিমকে আমাদের উদ্ধারের জন্য জানাবো এবং টনি আমার সাথে। তারপর ব্রেড টনির হাত করা খুলে দেয় এবং তারা জঙ্গলের দিকে যেতে থাকে। তারপর আমরা এই আইল্যান্ডের একটি ডাকাত দলের নেতাকে দেখতে পাই। তারপর তার একটি লোক এসে বলে আইল্যান্ডে একটি বিমান আটকা পড়েছে এবং তার মধ্যে অনেক যাত্রী রয়েছে। এটা শুনে ডাকাতের সর্দার খুব খুশি হয়ে যায় এবং সেই লোকটাকে অনেক টাকা দেয়। তারপর আমরা দেখতে পাই টনি ব্রেডকে জিজ্ঞেস করছে তুমি আমাকে কেন মুক্তি দিলে এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। তখন ব্রেড বলে যে কারণ আমি তোমাকে যাত্রীদের সাথে রেখে যাত্রীদের বিপদে ফেলতে চাইনি, আর এই জঙ্গলে অনেক ডাকাত দল রয়েছে এবং তোমার আমাকে সাহায্য করতে হবে তাদের সাথে মোকাবিলা করার। তারপর টনি ব্রেডকে আরো কিছু প্রশ্ন করতে থাকে এবং হঠাৎ করেই চুপ হয়ে যায়। তারপর ব্রেড পিছে ঘুরে দেখে যে টনি। তারপর আমরা দেখতে পাই রেস্কিউ টিম তাদের থেকে কিছু ফুটেজ সংগ্রহ করে, যা দেখে নিশ্চিত হয় প্লেনটি এখনও ধ্বংস হয়নি এবং তারা রেস্কিউর জন্য টিম তৈরি করতে থাকে। তারপর আমরা দেখতে পাই ব্রেড জঙ্গলের ভেতরে একটি ফ্যাক্টরি খুঁজে পায় এবং যেটার মধ্যে একটি রেডিও থাকে। সে রেডিওটাকে ঠিক করে রেস্কিউ টিমকে কল দেয়, কিন্তু রেডিওতে কিছু সমস্যা থাকার কারণে অপর প্রান্তের কেউ তার কথা শুনতে পাচ্ছে না। হঠাৎ ব্রেডের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার মেয়েকে ফোন দেয় এবং রেস্কিউ টিমকে সব কিছু জানাতে বলে। ঠিক তখনই একজন মানুষ ব্রেডের উপরে হামলা করে বসে।
দুজনের মধ্যে প্রচুর ধস্তাধস্তি হয় এবং ব্রেড সেই লোকটাকে বেহুশ করে দেয়। তখনই ব্রেডের মনে হচ্ছিল কেউ যেন আসছে। তারপর সে লুকিয়ে পড়ে। তারপর ব্রেড দেখতে পায় সে আর কেউ না, সে ছিল টনি। এবং টনি ডাকাত দলের লোকদেরকে মেরে তাদের অস্ত্রগুলো নিয়ে এসেছিল। তারপর যখন ব্রেড সামনে আসে, টনি কিছু অস্ত্র ব্রেডকে দিয়ে তারা নিচে এসে একটি ক্যামেরা খুঁজে পায় এবং তারা একটি ভিডিও ফুটেজ দেখতে পায় যে ডাকাত দল এখানে আটকে পড়া মানুষদের বন্দি করে এবং তাদের পরিবার থেকে মুক্তিপণ দাবি করে। তখন টনি এবং ব্রেড বুঝতে পারে যে প্লেনে থাকা সকল যাত্রীগুলো এখন বিপদের মুখে রয়েছে। তারপর ওরা গাড়িতে উঠে প্লেনের দিকে যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই যাত্রীরা অনেকক্ষণ বসেছিল। তারা হঠাৎই গাড়ির সাউন্ড পায় এবং ভাবে ব্রেড আসছে, কিন্তু আমরা দেখতে পাই এখানে ব্রেড নয় বরং ডাকাত দল চলে এসেছে। তারা এসে গোলাগুলি শুরু করে দেয় এবং গুলির সাউন্ড ব্রেডরাও শুনতে পেয়েছিল। এদিকে ডাকাত দল কোপাইলটকে জিজ্ঞেস করতে থাকে তোমাদের সিনিয়র পাইলট কোথায়, এবং তারা সকল যাত্রীদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, কিন্তু তাদের দলের দুজনকে রেখে যায় প্লেনের সকল দামি জিনিসগুলো নিয়ে আসার জন্য। তারপর ডাকাতরা সকল যাত্রীদেরকে নিয়ে এখান থেকে চলে যায়। তখন ঝোপের আড়াল থেকে টনি এবং ব্রেড এই সমস্ত কিছু দেখছিল। ব্রেড টনির উপর রেগে গিয়ে বলে তুমি কেন আমাকে ওদের কাছে যেতে দিলে না? তখন টনি বলে ওরা দলে ভারী এবং বিপজ্জনক, আমরা দুজন গেলেও কিছু করতে পারবো না। তখন ওরা ওই দুজন ডাকাতকে ধরে ফেলে যারা প্লেনের দামি জিনিসগুলো ছিনতাই করছিল। তারপর তারা ডাকাতদেরকে জিজ্ঞেস করে তোমাদের সর্দার কোথায়? তখন ওই দুজন ডাকাত বলে জঙ্গলের মধ্যে একটি কালো ফ্যাক্টরি আছে সেখানে। তারপর আমরা দেখতে পাই হেডকোয়ার্টার বিমানের সন্ধান পেয়ে গিয়েছিল এবং তারা রেস্কিউ টিমকে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে থাকে। তারপর টনি আর ব্রেড মিলে সে কালো ফ্যাক্টরিতে চলে আসে এবং তারা আড়ালে লুকিয়ে থেকে সব কিছু দেখছিল। সেখানে ওরা দেখতে থাকে ডাকাতরা যাত্রীদের বন্দি করে তাদের ভিডিও রেকর্ডিং করছিল যেন তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করতে পারে। তারপর আমরা দেখতে পাই রেস্কিউ টিম বিমানের কাছে চলে এসেছে। এখানে তারা কাউকে দেখতে পায় না, তবে বিমানের মধ্যে পাইলটের রেখে যাওয়া একটি চিহ্ন খুঁজে পায়। এদিকে টনি আর ব্রেড ডাকাতদের উপর নজর রাখছিল এবং হঠাৎই তারা দুজন মিলে পিছন দিক থেকে দুইজনের উপর হামলা করে। তারপর ব্রেড একটি চাকুর মাধ্যমে সেই তালাবদ্ধ ঘর থেকে যাত্রীদের উদ্ধার করে এবং ব্রেড যাত্রীদেরকে বলে রেস্কিউ টিমকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছে, তারা জলদি তাদেরকে উদ্ধার করবে। এটা বলে টনি সবাইকে নিয়ে বাসে উঠে যায়, কিন্তু টনি তাদেরকে বলে বাহিরে অনেকগুলো গুন্ডা রয়েছে, তাই এখন আমরা এখান থেকে বের হতে পারবো না। তারপর ব্রেড টনিকে বলে আমি গুন্ডাদের মনোযোগ অন্যদিকে নিচ্ছি, তোমরা এই সুযোগে বের হয়ে যাও। তখন ব্রেড গুন্ডাদের সাথে গিয়ে কথা বলে এবং বলে আমার রেস্কিউ টিম এখানে আসছে, তুমি আমার যাত্রীদেরকে ছেড়ে দাও। তারপর পিছন দিক থেকে একটা গুন্ডা ব্রেডের উপর হামলা করে বসে এবং গুন্ডাদের সর্দার বলে আমি টাকা ছাড়া কাউকে ছাড়বো না। এটা বলে সে ব্রেডকে গুলি করতে যাবেই, ঠিক এমন মুহূর্তে রেস্কিউ টিম এখানে চলে আসে। রেস্কিউ টিম ও গুন্ডাদের মধ্যে অনেক গোলাগুলি চলতে থাকে, যেখানে অনেকগুলো গুন্ডা মারা যায় এবং ব্রেডকে বাসের মধ্যে নিয়ে যাওয়া হয়। তারপর গুন্ডাদের সর্দার এসে দেখে তার ভাই সহ আরও অনেক গুন্ডাদেরকে মেরে ফেলা হয় সেখানে, এবং সে খুবই রেগে যায়। তারপর সে সিদ্ধান্ত নেয় সে সকলকে মেরে ফেলবে। তারপর বাসের মধ্যে থাকা রেস্কিউ টিমের একজন বলে আমরা এখানে অল্প কয়েকজন এসেছি, আমাদের ফুল টিম এখনও এসে পৌঁছায়নি। তারপর ব্রেড বলে আচ্ছা সমস্যা নেই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এবং তারা সকলেই বিমানের কাছে চলে আসে। তখন ব্রেড যাত্রীদেরকে বলে আমাদের সাহায্য করার জন্য রেস্কিউ টিমের কয়েকজন চলে এসেছে, তারা আমাদেরকে প্লেনটি উড়াতে সাহায্য করবে। টিমের বাকি সদস্যদের আসতে অনেক দেরি হবে, তাই আমরা এখানে অপেক্ষা করতে পারবো না, সকলেই প্লেনে উঠে বসে পড়ুন। আবারও রেস্কিউ টিম ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি শুরু হয়। তখন ব্রেড রেস্কিউ টিমকে বলে আমি আর 5 মিনিটের মধ্যে প্লেনটি উড়িয়ে দেব। তারপর দৌড়ে এসে ককপিটে বসে যায় এবং প্লেনটিকে স্টার্ট করে দেয়। তখন সকলেই প্লেনে উঠে যায়, কিন্তু টনি উঠে না। সে একটি টাকার ব্যাগ পায় এবং টাকার ব্যাগটি পেয়ে সে সেখান থেকে চলে যায়। তারপর ডাকাত দল তাদের বিমানের পিছু ধাওয়া করে এবং বিমানের দিকে ফায়ার করতে থাকে। তারপর ডাকাত দলের লিডার একটি মিসাইল বের করে প্লেনের দিকে তাক করে। সে মিসাইলটি প্লেনের দিকে ফায়ার করবে, ঠিক সেই সময় টনি তাকে গুলি করে এবং বিমানটি সেখান থেকে উড়ে যেতে সক্ষম হয়। তারপর ব্রেড হেডকোয়ার্টারে যোগাযোগ করে তার পাশে একটি এয়ারপোর্টে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বিমানটি ক্র্যাশ হতে থাকে, কিন্তু ব্রেড অনেক চেষ্টার পর বিমানটিকে ল্যান্ড করতে সক্ষম হয়। বিমানটির রানওয়ে থেকে আরও একটু দূরে চলে যায়। তখন সবাই অনেক খুশি হয়ে যায় এবং ব্রেড সবাইকে বিদায় দিয়ে সে তার মেয়ের সাথে কথা বলতে থাকে এবং এভাবেই শেষ হয় এই অসাধারণ মুভিটি।